বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসানুল্লাহ, শিক্ষক বদিয়া মাধ্যমিক বিদ্যালয়, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণী। আজকে আমরা যে বিষয়টি করব সে বিষয়টি হচ্ছে নবম অধ্যায়ের রেওয়ামিল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসটি শুরু করার পূর্বে বা ক্লাসটি দেখার সাথে সাথেই তোমরা খাতা, কলম, স্কেল, ক্যালকুলেটর এবং আরো যে আনুষঙ্গিক উপকরণ দরকার সেগুলো নিয়ে তোমরা অনলাইন ক্লাসটি দেখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আজকের পাঠ রেওয়ামিল। আমরা প্রথমেই জেনে নেব রেওয়ামিলের ইংরেজি শব্দ কি। রেওয়ামিলের ইংরেজি শব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো শিক্ষার্থীবৃন্দ, ট্রায়াল ব্যালেন্স বলা হয় রেওয়ামিল কে, ইংরেজিতে রেওয়ামিলকে ট্রায়াল ব্যালেন্স বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রায়াল ব্যালেন্স কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি বোর্ডে, তোমরা লক্ষ্য করো। TRIAL BALANCE ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল, বাংলায় বলে রেওয়ামিল। তো আমরা পেয়ে গেলাম রেওয়ামিল এর ইংরেজি শব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এরপরে আমরা চলে যাব রেওয়ামিল কাকে বলে বা রেওয়ামিলের সংজ্ঞা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে রেওয়ামিলের সংজ্ঞাটা বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, আমি আবার বলছি, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুটো ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। আমি আবারও বলছি, তোমরা ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে নাও। রেওয়ামিলের সংজ্ঞা: খতিয়ানের হিসাবগুলো গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুটো ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই এই সংজ্ঞাটি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা রেওয়ামিলের কয়েকটি নিয়ম আমরা জেনে নেব। রেওয়ামিল করতে গেলে আমরা কেন রেওয়ামিল করি? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা রেওয়ামিল করি এই জন্য যে জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়ামিলের একটি উদ্দেশ্য। আর্থিক বিবরণীর জন্য আয় বিবরণী, বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য করা হয় রেওয়ামিল। জাবেদা ও খতিয়ানের কোনো ভুল ত্রুটি উদ্ঘাটন করার জন্য এই রেওয়ামিল করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ান লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। সর্বোপরি শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় ভালোভাবে জানবে, সেটা হচ্ছে
খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয়। খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয় এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে আমাদের বোর্ডে একটি অঙ্ক এখানে লেখা আছে। সেই অঙ্কটি আমরা একবার করব, পরবর্তীতে আমরা করার চেষ্টা করব। আমরা অঙ্কটি করছি। মেসার্স সালে এন্ড কোং এর 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ। প্রথমে আছে প্রারম্ভিক মজুদ পণ্য 34,000 টাকা, ক্রয় 1 লক্ষ টাকা, বেতন 12,000 টাকা, পাওনাদার 40,000 টাকা, দেনাদার 16,000 টাকা, ব্যাংক জমার উদ্ধৃত 45,000 টাকা, আন্তঃফেরত 3,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা, গৃহীত ঋণ 13,000 টাকা, দালান কোঠা 55,000 টাকা, বরাদ্দকৃত বার্তা 10,000 টাকা, মূলধন 67,000 টাকা, বিক্রয় 1,40,000 টাকা, বহিঃফেরত 6,000 টাকা, মনিহারি 5,000 টাকা, কুরিন 9,000 টাকা, সন্দেহজনক দেনা সঞ্চিতি 8,000 টাকা। এরকম আমার একটি অঙ্ক এখানে আছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করে থাকি। সেই তোমরা পড়েছো হিসাবকে আমরা 5 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তো শিক্ষার্থীবৃন্দ, সেই মোতাবেক আমরা একটা জিনিসও জেনেছি। সেটা কি? একটা নিয়ম জেনেছি। সেই নিয়মটা হচ্ছে, আমি হিসাবগুলো লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। সম্পদ হিসাব বা সম্পদ, তারপরে হচ্ছে দায়, তারপরে আয়, তারপরে ব্যয়, মালিকানা সত্ত্ব, তো এগুলো আমি লিখেছি। এখন তোমরা দেখো, আমরা রেওয়া মিলে যে কিভাবে রেওয়া মিলটা করব, তার প্রারম্ভে আমাদের কিছু নিয়ম জেনে নিতে হবে, যেটা জানলে রেওয়া মিলটা করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই নিয়মগুলো একটু জানার চেষ্টা করি। সম্পদ, এখানে আছে সম্পদ। এখন আমার লক্ষ্য করতে হবে যে সম্পদের দুইটা দিক আছে। সেটা হচ্ছে বৃদ্ধি এবং হ্রাস। তো আমি একটু লিখে নেই, সম্পদের দুইটি দিক কি? বৃদ্ধি এবং হ্রাস। বৃদ্ধি এবং হ্রাস, বৃদ্ধি এবং হ্রাস। তো শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা হিসাবেরই বৃদ্ধি এবং হ্রাস এরকম আছে। বৃদ্ধি এবং হ্রাস। এভাবে বৃদ্ধি এবং হ্রাস আছে প্রত্যেকটা হিসাবে।
শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে প্রত্যেক সম্পদ বাড়ে কমে, দায় বাড়ে কমে, আয় বাড়ে কমে, ব্যয় বাড়ে কমে এবং মালিকানা সত্ত্ব এটাও বাড়ে এবং কমে। তো শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমাদের হিসাব। সেক্ষেত্রে আমরা এই যে বৃদ্ধি এবং কমার ফলে আমাদের কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট হয়, এটা আমরা কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমাদের পূর্বের পাঠে আমরা পড়েছি এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা কিছুটা হলেও জেনেছি। সেক্ষেত্রে আমরা এখন যেটা লক্ষ্য করব যে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তারপরে সম্পদ হ্রাস পেলে স্বভাবতই ক্রেডিট হয়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি জানলাম সে বিষয়টি হচ্ছে, আমরা আরো একবার দেখি। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় হ্রাস পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আয় হ্রাস পেলে ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে বিষয়টি জেনেছি, তোমরা এখন মনে মনে চিন্তা করতে পারো যে এই সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব এগুলো বাড়া কমা এবং ডেবিট ক্রেডিটের সাথে রেওয়া মিলের কি সম্পর্ক? শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো লক্ষ্য করেছো এবং আমি কিছুক্ষণ পূর্বে বলেও গিয়েছি রেওয়া মিলের সংজ্ঞাটা। আরো একটা জিনিস আমি তোমাদের বলি, সেটা হচ্ছে রেওয়া মিল হিসাবে গাণিতিক সূত্রতা যাচাই করে এবং রেওয়া মিল করার পরে রেওয়া মিলের উভয় দিক অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট এই দুইটা টাকার ঘর সব সময়ের জন্য সমান হয়। যে টাকা রেওয়া মিলে ডেবিট হয় সেই টাকা রেওয়া মিলে ক্রেডিট হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমাদের জানতে হবে যে সম্পদ বাড়লে ডেবিট হবে, সম্পদ কমলে ক্রেডিট হবে, দায়ের ব্যাপারটা জানতে হবে, আয়ের ব্যাপার, ব্যয়, মালিকানা সত্ত্ব উভয়ের বিষয়গুলোই আমাদের জানতে হবে। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের বোর্ডের অঙ্কটির দিকে, তো আমরা দেখতে পাই এখানে যে উদ্ধৃতগুলো এখানে আছে, তাতে আমরা লক্ষ্য করলে পাই যে এইগুলো আমরা রেওয়া মিলে যখন করব, রেওয়া মিলে যখন পোস্টিং দেব, ঠিক তখন আমাদের এগুলো কিভাবে ডেবিট এবং ক্রেডিট দিকে নিতে হবে। তো আমরা অঙ্কে চলে যাই। এ পর্যায়ে আমরা অঙ্কে চলে যাই। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমাদের বোর্ডে একটি নমুনা ছক আঁকা আছে। এই নমুনা ছকটি হচ্ছে রেওয়া মিলের নমুনা ছক। তোমরা আরো একটি বিষয় জানবে যে রেওয়া মিলের ছকে মোট 5টি ঘর থাকে। রেওয়া মিলের ছকে মোট 5টি কলাম থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, 5টি কলাম কি কি তোমরা দেখে নাও। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠাঙ্ক, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই
পাঁচটি ঘর আমাদের এখানে রেওয়া মিলের নমুনা ছকে দেওয়া আছে। এবার আমরা অঙ্কটি শুরু করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে অঙ্কটি খাতায় করার চেষ্টা করো। আমরা প্রথমে অঙ্ক শুরু করার পূর্বে লক্ষ্য করব আমাদের অঙ্কের প্রশ্নে কি আছে। মেসার্স সালে অ্যান্ড কোং এর 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ। তো হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ দেওয়া আছে, কিন্তু অঙ্কটি করতে বলা হয়েছে মেসার্স সালে অ্যান্ড কোং এর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা শিরোনামটা লিখে নেব আমাদের অঙ্কের উপরে, আমাদের ছকের উপরে আমরা শিরোনামটি লিখে নেব মেসার্স সালে অ্যান্ড কোং এর রেওয়া মিল। আমাদের অঙ্কটি সাল দেওয়া আছে 2018 সাল এবং মাস দেওয়া আছে 31শে ডিসেম্বর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই তারিখটা লিখে নেব 2018 সাল ইংরেজি সালের 2018 সালের 31শে ডিসেম্বর। তো আমাদের শিরোনাম লেখাটি শেষ হয়ে গেল। তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে আমরা কি লিখেছি। শিরোনামে লিখেছি মেসার্স সালে অ্যান্ড কোং এর রেওয়া মিল 2018 ইংরেজি সালের 31শে ডিসেম্বর। তো এখন আমরা অঙ্কে চলে যাই। আমাদের অঙ্কে প্রথমেই আছে প্রারম্ভিক মজুদ পণ্য। আমি তোমাদেরকে আরেকটি জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে রেওয়া মিলে কয়েকটি বিষয়, কয়েকটি উদ্ধৃত যেটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সেইগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক ব্যাংক জমা। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আলাদা একটা পাতায় লিখে নাও। বলে দিচ্ছি প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল। এরকম যদি কোনো উদ্ধৃত থাকে, অথবা এই প্রারম্ভিক নগদ তহবিল এটা অন্যভাবে থাকতে পারে, যেমন 1/1/2018 এরকম নগদ তহবিল, এরকম থাকলে এই দুইটা জিনিসই এক। তোমরা বুঝে নেবে এই দুইটা জিনিসই এক, তাহলে এটা তোমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করবে না। এরপরে যাও প্রারম্ভিক ব্যাংক জমা, অথবা এই তারিখটার মতোই আরো একটা তারিখ এরকম থাকতে পারে 1/1/2018 ব্যাংক জমা, তো শিক্ষার্থীবৃন্দ, এই দুইটাও এক জিনিস। এরকম যদি থাকে তাহলে তোমরা কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত করবে না। আরো একটা বিষয় লিখে নাও, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এটা অন্যভাবেও থাকতে পারে, সেটা হচ্ছে মজুদ পণ্য মজুদ পণ্য 31/12/2020 এরকম। অর্থাৎ 31/12 বলতে বোঝাচ্ছে এখানে ডিসেম্বর মাসের 31 তারিখ, অর্থাৎ শেষ বছর শেষ, অর্থাৎ সমাপনী। সেক্ষেত্রে এই সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো যে সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে একটা বিষয়
আমি তোমাদের বলে দিচ্ছি, সমাপনী মজুতপূর্ণ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। কিন্তু এর পরবর্তীতেও একটা কথা আছে সমাপনী মজুতপূর্ণ সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের অঙ্কে বা উদ্ধৃতগুলোর মধ্যে যদি কখনো সমন্বিত ক্রয় থাকে, সমন্বিত ক্রয় নামে যদি কোনো উদ্ধৃত থাকে, সেক্ষেত্রে সমন্বিত ক্রয় এবং সমাপনী মজুতপূর্ণ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। কিন্তু তখন আমাদের এই প্রারম্ভিক মজুতপূর্ণ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আমি আবার বলি, আমাদের অঙ্কের উদ্ধৃতের মধ্যে যদি কোনো সমন্বিত ক্রয় নামে কোনো উদ্ধৃত থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুতপূর্ণ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। সমাপনী মজুতপূর্ণ এবং সমন্বিত ক্রয় দুইটাই অন্তর্ভুক্ত হবে, কিন্তু প্রারম্ভিক মজুতপূর্ণ তখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে না থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুতপূর্ণ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু প্রারম্ভিক মজুতপূর্ণ রেওয়া মিলে অন্তর্ভুক্ত করে নিতে হবে। আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে আমাদের অঙ্কটিতে চলে যাব এবং আমরা অঙ্কটি করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ছকে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠাঙ্ক, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ধরনের 5টি কলাম আমাদের অঙ্কে আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি দেখব যে আমাদের অঙ্কের প্রথমে আছে প্রারম্ভিক মজুতপূর্ণ। কি আছে আমাদের? প্রারম্ভিক মজুতপূর্ণ। তাহলে আমরা ক্রমিক নং, যেহেতু সেখানে আমরা ক্রমিক নং দিয়ে দেই 1, ক্রমিক নং 1 প্রারম্ভিক মজুতপূর্ণ। আমাদের অঙ্কটি আমরা যখন করেছি তখন আমরা কিন্তু সমন্বিত ক্রয় নামে কোনো উদ্ধৃত আমরা অঙ্কের মধ্যে পাইনি, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুতপূর্ণটা আমরা সরাসরি নিতেই পারি। প্রারম্ভিক মজুতপূর্ণ, প্রারম্ভিক মজুতপূর্ণ। এখন এই লেনদেনটি বা এই উদ্ধৃতটি আমাদের কোন ঘরে যাবে? ডেবিট টাকার ঘরে না ক্রেডিট টাকার ঘরে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে পূর্বের অঙ্কগুলোতে যখন করেছো তখন জেনেছো যে প্রারম্ভিক মজুতপূর্ণ এটা কি? এটা কি বলো? হ্যাঁ, এটা মুনাফা জাতীয় ব্যয়। এটা কি? মুনাফা জাতীয় ব্যয়। সেক্ষেত্রে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ডেবিট দিকে যাবে 34,000 টাকা। এরপরে আছে ক্রয়। ক্রয় কি? 2 নম্বর ক্রমিক নম্বর ক্রয়। আমরা লিখে দেই হিসাবের নামের ঘরে ক্রয়। ক্রয় ক্রয় হচ্ছে, ক্রয় কি? ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। তাহলে আমরা ব্যয় বৃদ্ধি জানি কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট 1 লক্ষ টাকা নিয়ে নিলাম। এখানে কিছু নাই, এখানে কিছু নাই। এরপরে বেতন। আমাদের এখানে আছে বেতন 12,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বেতন পেলে আয় হয়, বেতন দিলে ব্যয় হয়। যদি তোমরা এরকম বেতন দেখো, শুধু বেতন দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভেবে নিবে যে এটা প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে এটা ব্যয়। তো আমরা 3 ক্রমিক নম্বর দেই বেতন। বেতন আছে, তাহলে এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে 12,000 টাকা ডেবিট দিকে। এরপরে পাওনাদার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে পাওনাদার একটি দায়। পাওনাদার কি হয়? পাওনাদার একটি দায়। পাওনাদার দায় হলে দায় বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে তোমরা দায় বাড়লে আমরা জানি ক্রেডিট। তো আমরা ক্রমিক নম্বরটা দিয়ে নেই পাওনাদার।
আমরা 5 নম্বর ক্রমিক নম্বর দিয়ে দেই দেনাদার। দেনাদার আছে 16,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, পাওনাদার যদি দায় হয়, দেনাদার হচ্ছে সম্পদ, তাহলে দেনাদার হচ্ছে চলতি সম্পদ, পাওনাদার হচ্ছে চলতি দায়। তো সেক্ষেত্রে আমাদের দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে চলতি সম্পদ 16,000 টাকা। 16,000 টাকা। এরপরে ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক জমা দিয়েছে, ব্যাংকে জমা দিয়েছে বা ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটাও একটি সম্পদ, চলতি সম্পদ। 6 ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 45,000 টাকা আমরা ডেবিট দিকে নিয়ে নিয়েছি। এরপরে আন্তঃফেরত। 7 নম্বর ক্রমিক নম্বর আন্তঃফেরত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে খুব সহজভাবে বুঝতে পারবে, সেটা হচ্ছে আন্তঃফেরত এর আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরতের আরেক নাম কি? বিক্রয় ফেরত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আন্তঃফেরত, বিক্রয় ফেরত, এটা বিক্রয় তোমরা আরো একটু সহজভাবে খেয়াল করবে। বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তাহলে আন্তঃফেরত, এটা যদি বিক্রয় ফেরত হয়, তাহলে এটাও আমরা ডেবিটে নিয়ে নেব। কত টাকা আছে? আন্তঃফেরত 3,000 টাকা আছে। এরপরে জাহাজ ভাড়া। 8 নম্বর ক্রমিক নং জাহাজ ভাড়া। এরকম যদি থাকে তাহলে বুঝবে প্রদান করা হয়েছে, আর প্রদান করলে, জাহাজ ভাড়া প্রদান করলে ব্যয় বৃদ্ধি পায়। সেক্ষেত্রে 5,000 টাকা আমরা ডেবিট দিকে নিয়ে নেব। ব্যয় বৃদ্ধি পেলে আমরা ডেবিট হয় জানি। এরপরে প্রদেয় বিল। এরপরে আছে প্রদেয় বিল। 9 নম্বর প্রদেয় বিল। প্রদেয় বিল। বিল প্রদান করা হবে, কিন্তু এখন পর্যন্ত প্রদান করা হয় নাই। অবশ্যই প্রদান করতে হবে, কিন্তু এখন পর্যন্ত প্রদান করা হয় নাই। এইজন্য প্রদেয় বিল এটা একটা দায়। এই দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে এটা আমরা ক্রেডিট দিকে নিয়ে নেব। ক্রেডিট দিকে নিয়ে নেব 20,000 টাকা। এরপরে গৃহীত ঋণ। 10 নম্বর গৃহীত ঋণ, অর্থাৎ ঋণ গ্রহণ করেছে, ঋণ গ্রহণ করেছে বা ঋণ নিয়েছে। তো ঋণ গ্রহণ করলে বা ঋণ নিলে আমরা অবশ্যই বুঝি যে এটা একটা দায়, এটা একটা দায়। সেই ক্ষেত্রে দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে আমরা অবশ্যই জানি এটা একটি ক্রেডিট, এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। সেক্ষেত্রে 55,000 টাকা, দুঃখিত 20,000 টাকা। দুঃখিত 13,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এরপরে লক্ষ্য করো, দালান কোঠা নামে একটি উদ্বৃত্ত আমাদের অঙ্কে কিন্তু আছে। 11 নম্বর ক্রমিক দালান কোঠা। দালান কোঠা এরকম একটি উদ্বৃত্ত আমাদের অঙ্কে আছে। দালান কোঠা 55,000 টাকা। তোমরা অবশ্যই জানো দালান কোঠা একটা সম্পদ, স্থায়ী সম্পদ। সেক্ষেত্রে আমাদের এটা ডেবিট করতে হবে 55,000 টাকা। এরপরে বরাদ্দকৃত বাট্টা, অর্থাৎ বাট্টা বরাদ্দ করা হয়েছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো তোমরা অবশ্যই বলতে পেরেছো, হ্যাঁ এটা একটি ব্যয়, এজন্য এটা ডেবিট দিকে নিতে হবে। বরাদ্দ কৃত বাট্টা কত টাকা আছে? 10,000 টাকা ডেবিট দিকে। এরপরে মূলধন। শিক্ষার্থীবৃন্দ, 13 নম্বর ক্রমিক নং মূলধন। মূলধন নামে একটি উদ্বৃত্ত আমরা লক্ষ্য করছি।
করছি আমাদের অঙ্কে, সেক্ষেত্রে আমরা মূলধন জিনিসটা কি, হ্যাঁ মূলধন জিনিসটা অবশ্যই মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব আমরা এখানে মূলধন যদি ব্যবসায় আনা হয় তাহলে মূলধন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আমরা জানি অবশ্যই ক্রেডিট করতে হয়। তো মূলধন ক্রেডিট আমি নিয়মে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেক্ষেত্রে মূলধন ৬৭,০০০ টাকা ক্রেডিট। এরপরে বিক্রয়, আমাদের উদ্বৃত্তের মধ্যে আছে বিক্রয়। বিক্রয় বিক্রয় করলে আয় হয়, বিক্রয় করলে আয় হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে নেব। বিক্রয় আছে ১,৪০,০০০ টাকা। এরপরে বহিঃফেরত, আমরা পূর্বে আমাদের অঙ্কে করেছিলাম আন্তঃফেরত, এ পর্যায়ে এসেছে বহিঃফেরত। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝে ফেলেছো যে আন্তঃফেরত যদি বিক্রয় ফেরত হয়, বহিঃফেরত অবশ্যই ক্রয় ফেরত। আন্তঃফেরত যদি ডেবিট হয় তাহলে বিক্রয় ফেরত, বহিঃফেরত অথবা ক্রয় ফেরত অবশ্যই ক্রেডিট, সেক্ষেত্রে তোমরা ক্রেডিট দিকে নিয়ে নেবে। বহিঃফেরত ৬,০০০ টাকা। এরপরে মণিহারি, ১৬ নম্বর ক্রমিক মণিহারি। মণিহারি এটিও একটি ব্যয়, এজন্য এটিও ডেবিট দিকে নিয়ে নিবে। এরপরে কুরিন, কুরিন ১৭ নম্বর কুরিন। কুরিন শিক্ষার্থীবৃন্দ, কুরিনের আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা। কুরিনের আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা, এটি একটি ক্ষতি বা ব্যয়। কুরিন এটি হচ্ছে ক্ষতি বা ব্যয়। তো শিক্ষার্থীবৃন্দ যদি ব্যয় বা কুরিন হয়, কুরিন যদি ব্যয় বা ক্ষতি হয়, সেক্ষেত্রে আমরা ডেবিট দিকে নিয়ে নেব ৯,০০০ টাকা। এরপরে সন্দেহজনক দেনা সঞ্চিতি। শিক্ষার্থীবৃন্দ তোমরা আরো একটি পয়েন্ট লিখে নাও যে সকল ধরনের সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয় বা ক্রেডিট দিকে যায়। সকল ধরনের সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে যায়, কিন্তু পাওনা বাট্টা সঞ্চিতি এটা রেওয়ামিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়। শুধু পাওনা বাট্টা সঞ্চিতি ছাড়া সকল সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। সেক্ষেত্রে আমরা সন্দেহজনক দেনা সঞ্চিতি এটি ক্রেডিট দিকে নিয়ে নেব। ১৮ নম্বর ক্রমিক নং সন্দেহজনক দেনা সঞ্চিতি। কত টাকা? ৮,০০০ টাকা ক্রেডিট দিকে আমরা নিয়ে নেব। তো আমাদের অঙ্ক আমরা উদ্বৃত্তগুলো ডেবিট এবং ক্রেডিট দিকে নিয়ে নিলাম। এ পর্যায়ে আমরা কি করব? এ পর্যায়ে আমরা জানবো যে আমাদের অঙ্কটি ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান হয়েছে কিনা, উভয় দিক সমান হয়েছে কিনা। এভাবে তোমরা রেখা টেনে দিবে, রেখা টেনে দেওয়ার পরে উভয় দিক সমান হয়েছে কিনা, তাহলে আমরা বুঝবো কি আমাদের রেওয়ামিলটি গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে, আমাদের রেওয়ামিলটি সঠিক হয়েছে, গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে ৩৪,০০০ ১,১২,০০০ কিভাবে হয়? ৯,০০০ ৯ আর ৫ ১৪ আর ৫ ১৯ আর ৫ ২৩ আর ৩ ২৬ আর ৫ ৩১ আর ৬ ৩৭ আর ২ ৩৯ আর ৪ ৩৯ আর ৪ ৪৩ এর শিক্ষার্থীবৃন্দ আমাদের আমরা আবার একবার করি। ৯,০০০ ৫,০০০ ১৪,০০০ আর ৫,০০০ ১৯,০০০ ২৩,০০০ ২৬,০০০ ২৬ আর ৫ ৩১,০০০
31 আর 6 37,000 আর 2 39 আর 4 43,000 43,000 এর 3,000 নামালাম হাতে 4 5 5 5 10 10 আর 4 14 আর 4 1 15 আর 1 16 16 আর 3 19 হাতে 1 1 আর 1 2 2,93,000 এরপরে আমরা এখানেও যোগ করলে আমরা এভাবে পেয়ে যাব 2,93,000। তো শিক্ষার্থীবৃন্দ এভাবে অঙ্কটি ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর তোমরা যেটা দেখবে যে ডেবিট এবং ক্রেডিট উভয় দিক সমান হয়েছে এবং তোমরা অঙ্কের শেষে এভাবে ক্লোজ করার পরে পুরো অঙ্কটি এভাবে তোমরা রেখা টেনে দিবে। রেখা টেনে দেওয়ার পরে এভাবে রেখা টেনে দেওয়ার পরে নিচ দিয়ে লিখে দেবে উত্তর। অতএব উত্তর রেওয়া মিলের উভয় দিকের যোগফল 2,93,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আজকে হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়া মিল সম্পর্কে কিছু জানলাম এবং একটি অঙ্ক সম্পন্ন করলাম। শিক্ষার্থীবৃন্দ তোমরা বাড়িতে বসে এই অঙ্কগুলো ভালোভাবে করবে এবং তোমরা আশা করি তোমরা নিজেরা এই অঙ্কগুলো করবে এবং করার পরে তোমরা এই অঙ্কগুলো ক্লাসগুলো দেখে অঙ্কগুলো পারবে। সেক্ষেত্রে তোমরা পরীক্ষার সময় ভালো ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।